সচিবালয় আগুনে পুড়ল 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি 3 দিনে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। বাড়ি যাওয়া হলো না ফায়ার ফাইটার নয়নের। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে গেল প্রাণ। গ্রামের বাড়ি রংপুরে মাতম। অপকর্মের নথি গায়েব করতে অগ্নিকাণ্ড, দাবি সার্জিসের। সংস্কারের পাশাপাশি দিতে হবে নির্বাচনের রোডম্যাপ, সরকারের প্রতি আহ্বান জামাত আমিরের। বললেন, ভারতে বসে এখনো ষড়যন্ত্র লিপ্ত স্বৈরাচারী ও তার দোসররা। জুলাই বিপ্লবে শহীদদের স্বজনদের চোখে নোনা জল। 3 মেধাবী সন্তানের আত্মত্যাগে গর্বিত যশোরবাসী। হতাহতদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস। এবং শাহ আমানতে দুবাই ফেরত বিমানের ফ্লাইট থেকে স্বর্ণের 20টি বার উদ্ধার। নারী যাত্রী আটক, উড়োজাহাজ জব্দ করল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। জনপদ সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়েছে 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। গভীর রাতে 7 নম্বর ভবনে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় আসে নিয়ন্ত্রণে। সহায়তায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা। কাজ করার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলামিন তুষারকে সঙ্গে নিয়ে মনির হোসাইনের রিপোর্ট। দাউ দাউ করে জ্বলছে আগুন। বুধবার রাত 1:52 হঠাৎই আগুন লাগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলা পর্যন্ত। শুরুতে বিভিন্ন তলায় কয়েকটি আলাদা স্থানে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে যোগ দেয় আরও 11টি ইউনিট। সহায়তায় যুক্ত হয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। ভোরে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালকও। জানান, সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আগুন লাগার 6 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্তের পর। পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ থেকে 9ম তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করে 3 উপদেষ্টা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের নথির কোনো ডাটাবেজ না থাকায় সেগুলো উদ্ধার সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। গভীর রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ, যেখানে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 8 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন 3 উপদেষ্টা। জানান, 3 দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উৎস কি, কারণ কি,
এটা তারা আমাদেরকে 3 দিনের মধ্যে জানাবেন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া 5 মন্ত্রণালয়ের নথির মধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে কোনো ডাটাবেজ না থাকায় সেগুলো উদ্ধার করা সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। এদিকে শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার দুর্নীতির নথি পাওয়া গিয়েছিল বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সেগুলো পুড়ে গেলেও পিরোজপুর থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। পিরোজপুর জেলায় অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনাও মনে সংগ্রহ করা হয়ে গেছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সকালে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ফায়ার ফাইটার নয়নের, কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগলে ডাক পড়ে সেখানে যাওয়ার। আগুন নেভাতে যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তখনই নয়নের প্রাণ কেড়ে নেয় বেপরোয়া ট্রাক। দুপুরে গুলিস্তানের ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার দায় স্বীকার করে দ্রুতই দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তখন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে, ফায়ার ফাইটারদের দৌড়ঝাঁপ। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন সোয়ানুজ্জামান নয়নও, যুক্ত হন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি নয়নকে। বৃহস্পতিবার সকালেই ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল নয়নের। রাতেই গুছিয়ে রেখেছিলেন ব্যাগ, কিন্তু তার হলো না। বাড়িতে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আল্লাহ তো তার আগে নিয়ে গেল। সেফটি যদি আরো বেশি দিতেন, রাস্তা ব্লক করে টোটাল কাজ তারা কার্যক্রম সুন্দরভাবে চালাইতেন, তাহলে হয়তো দুর্ঘটনার সম্মুখীন সে হয়তো হতো না। আল্লাহু আকবার। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে এই দুর্ঘটনায় ব্যর্থতার জন্য দায়ী করা হয় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার। দুর্ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না? আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এদিকে নয়নের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়িতে। ঘাতক চালকের শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। খুব ভালো ছিল, ছোট হাতে আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার ফজরের নামাজ পড়িয়াতে আমরা মাথা হয়ে গেছি। নিহত সোহানুজ্জামান নয়ন ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় অগ্নিকাণ্ড সাধারণ কোনো দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জেস আলম। তিনি দাবি করেছেন, শেখ হাসিনার অপকর্মের ফাইলগুলো নিয়ে তদন্ত চলায় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাতের সময় একথা বলেছেন সার্জেস। এই ঘটনায় আন্দোলনের ছাত্র প্রতিনিধি এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কার্যালয় পুড়ে গেছে। সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। বাস্তব ভিত্তিক ও মৌলিক সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, নির্বাচনের আগে প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। খুলনার কয়রায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে নিজেদের শক্তি জানান দিতে দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবার খুলনার কয়রায় কর্মী সভায় অংশ নিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে কপোতাক্ষ কলেজ মাঠে সভাস্থল কানায় কানায় ভরে ওঠে কর্মীদের সরব উপস্থিতিতে। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বাস্তব ভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে, তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমরা তাদেরকে সেলিউট জানাই। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এর আগে সকালে ডুমুরিয়া 18 মাইল ও পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসন করা যাবে না। দেশের মানুষ প্রতিবাদের সাহস সঞ্চয় করেছে। দেশের মানুষ বুকে মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নেতৃত্ব যুব সমাজের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করে। সময় সংবাদ, খুলনা। এবার জুলাই আগস্ট অভ্যুত্থানের খবর। জুলাই আগস্টের বিপ্লবে প্রাণ গেছে যশোরের 3 মেধাবী সন্তানের। গুলিবিদ্ধ আহত হয়েছেন আরও অনেকে। সন্তানদের আত্মাহুতি নিয়ে গর্ব থাকলেও এখনো চোখের জলে দিন কাটছে স্বজনদের। জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের পাঠানো ছবি নিয়ে দেখব বিস্তারিত। শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে শরিক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী বিক্ষোভেও। দিন যতই গড়িয়েছিল ততই ঘনীভূত হয়েছিল আন্দোলন। শুধু শিক্ষার্থীদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। হতে থাকে মিছিল, অবরোধ, কর্মসূচি। তবে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন যশোরের ঝিকরগাছার দেউলি গ্রামের ইমতিয়াজ আহমেদ জাবির, কেশবপুর উপজেলার ভল্লুকঘর গ্রামের তৌহিদ ইসলাম ও বেনাপোলের আব্দুল্লাহ। আহত হয়েছেন আরো অনেকে। কলেজে চলে যাচ্ছে আজকে, জানেন মনে হচ্ছে এতগুলো সন্তান দেখছি, কেন আমার সন্তান নেই। আমার ছেলে তো ভার্সিটিতে পড়তো, ওর আব্বু রাতা কবির করে আব্বু আব্বু বলে চিল্লায়। আমাদের ভরসা ছিল ছেলে আমাদের হয়তো বৃদ্ধা বয়সে তারা আমাদের দেখাশোনা করতো, সব কিছু করতো। সে পথ তো আমাদের হারিয়ে গেছে। এখন রাষ্ট্র বিবেচনা করবে এই শহীদদের জন্য, শুধু আমার বলে না, প্রত্যেকটা শহীদের জন্য কি করবে না রাষ্ট্রই ভালো বুঝ করবে। আমাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা আর এখন বর্তমান নেই। গর্ববোধ করি আমার দেশের ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলছেন, হতাহতদের পরিবারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আওতায় আনতে কাজ করছেন তারা। যারা নিহত হয়েছে তাদের এখনো রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা বা পৃষ্ঠপোষকতা তারা রাষ্ট্র থেকে পায়নি। আমরা চেষ্টা করছি তাদেরকে রাষ্ট্রীয় সুবিধার ভিতরে আনার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যরা সহায়তা কামনা করেছেন। সময় সংবাদ, যশোর। মতপার্থক্যের কারণে শেখ হাসিনার দোসররা সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে ঠাকুরগাঁও প্রেস ক্লাব হল রুমে মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। জাতীয় নাগরিক কমিটি নেতা তৈরিতে ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? কত পার্থক্য? এগুলোর সুযোগ কিন্তু খুনি হাসিনার দোসররা নিচ্ছে। সচিবালয়ে যে আমলারা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত 16 বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে
খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে। জনপদের সময় আরও থাকছে। খুলনায় বেশিরভাগ রেল ক্রসিং মৃত্যুফাত, সতর্কতার সাইনবোর্ডই ভরসা। অনেক জায়গায় নেই লাইনম্যান, সংকট নিরসনে আধুনিকায়নের চিন্তা কর্তৃপক্ষের। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে 20টি স্বর্ণের বার উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেফতার করা হয়েছে এক যাত্রীকে। এই ঘটনায় ওই বিমানটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। সকালে এনএসআই, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে এই অভিযান চালায়। জব্দকৃত বারগুলোর ওজন 2 কেজি 33 গ্রাম। এনএসআই ও শুল্ক গোয়েন্দা জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আসনের নিচে প্লাস্টিক স্কচ টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বার পাওয়া যায়। গ্রেফতার করা হয় আতিয়া সামিয়া নামের 2 যাত্রীকে। তিনি দুবাইয়ে একটি স্বর্ণের দোকানে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করেন। সামিয়ার বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি হওয়া প্রায় 24,500 টন চাল নিয়ে এমভি টানিস ড্রিম জাহাজটি সকালে বন্দরের জেটিতে নোঙর করে। চাল আমদানি হওয়ায় ঊর্ধ্বমুখী বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি দামে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা খাদ্য মন্ত্রণালয়ের। ভারত থেকে আমদানি করা 24,690 টন সেদ্ধ চাল নিয়ে বৃহস্পতিবার সকাল 10টার দিকে চট্টগ্রাম বন্দরের 11 নম্বর জেটিতে নোঙর করে এমভি টানিস ড্রিম জাহাজটি। এই সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিপিং এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী ভারত থেকে আসবে 50,000 টন চাল। G2G চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। যখন সরবরাহ বাড়বে তখন এটা স্বাভাবিক স্টেবল অবস্থায় ফিরে আসার কথা। তো আমরা যেহেতু সরবরাহ বাড়াচ্ছি, স্বাভাবিকভাবেই সেটা তো কমার কথা। আমদানি করা চালের নমুনা সংগ্রহের পর পাঠানো হয়েছে ভৌত পরীক্ষার জন্য। এই কাজ শেষে শুরু হবে খালাস প্রক্রিয়া। সাধারণত 2 দিন 2.5 দিনের মধ্যে পৌঁছে গেছে। ওখানে 22 তারিখে সেল করছিল। এটা গতকাল বিকাল 3:30 আসছিল। আমাদের আউটার অ্যাঙ্করেজে বি অ্যাঙ্করে আসছিল, মানে ব্রাভো অ্যাঙ্করে। কিছুক্ষণ আগেই এটা এখানে বাড়তে চলে আসে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক বাজার থেকে এবার 6 লাখ টন চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে ভারত থেকে আসলো এ চাল, যা অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি হওয়া চালের প্রথম চালান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহের ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল একই পরিবারের 4 জনের। আহত হয়েছেন 2 জন। সকালে অটোরিকশায় করে নেত্রকোনা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। অসুস্থ স্বজনকে দেখতে যাওয়ায় কাল হলো। ময়মনসিংহের ড্রাম ট্রাক চাপায় প্রাণ গেল একই পরিবারের 4 জনের। স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতাল এলাকা। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর থেকে অসুস্থ শ্বশুরকে দেখতে পোশাক কারখানা শ্রমিক আব্দুর রাশিদ ও তার পরিবারের সদস্যরা একটি সিএনজি চালিত অটোরিকশায় করে নেত্রকোনায় যাচ্ছিল। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হন 4 জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আম্মা এই রুমে, তবে আমি আম্মা যেহেতু এই রুমে আম্মার কাছে আসি নাই, যেহেতু আব্বা ওইদিকে আছে, স্যালেন চলতেছে, খবর পাইছি ইমার্জেন্সিতে, তাহলে ওই জায়গায় আমি গেছি আব্বার কাছে। যে আছে তার কাছে আগে যাই, তো যাই দিয়ে যে আব্বাও নেই। ওই কয়া 12:40 কথা করছি, সকাল 7টা বাজে আমার ময়নার খবর গেছে, আমার ময়না অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তা ভাঙার কারণে ড্রাম ট্রাকটা সিএনজিকে রং সাইডে আঘাত করছে, যার কারণে সিএনজি দুমড়ে মুচড়ে গেছিল। লাশগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মোট 4 জন মারা গেছে আর 2 জন চিকিৎসাধীন আছে। তার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা তারা বিনা ময়নাতদন্ত করার জন্য আবেদন করছে। তো এই আবেদন করার পরিপ্রেক্ষিতে যেহেতু তারা মামলা মোকদ্দমা করবে না এবং তারা কোনো আইনি পোস্টমর্টম করতে চাচ্ছে না, এই পরিপ্রেক্ষিতে তাদেরকে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহত অটোরিকশাটির চালক অন্তর মিয়া ও নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলি বেগম ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন জনপদের সময়। অনুমোদনহীন অরক্ষিত রেল গেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার, গেটম্যানের স্বল্পতা সহ নানা সীমাবদ্ধতা নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে খুলনা অঞ্চলের রেল ক্রসিংগুলো।
প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে বিভিন্ন দফতরের আবেদনের প্রেক্ষিতে রেলগেট বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে রেলওয়ে বিভাগ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেল রিপোর্ট। খুলনা বিএল কলেজের মূল গেটের সামনে এই রেল লাইন, তবে কোনো গেট বা গেটম্যান না থাকায় প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই লাইনের উপর দিয়েই পার হন। সিগন্যাল দেওয়া হয় না, হঠাৎ করে ট্রেন চলে আসে। 3 বছরের মধ্যে প্রায় আমি 4টা অ্যাক্সিডেন্ট দেখেছি এই ট্রেনে কাটা পড়া। রেলওয়ের দেওয়া তথ্য মতে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার রেলপথে অনুমোদিত ও অননুমোদিত রেলগেট আছে 290টি। এর মধ্যে অবৈধ রেলগেট 90টি, যেখানে একটি মাত্র সতর্কতার সাইনবোর্ডই ভরসা। অনুমোদিত 200 রেলগেটের মধ্যে আবার 98টিতে নেই কোনো গেটম্যান। রেলওয়ের দেওয়া কাগজে কলমের এই তথ্য থেকে বাস্তব সংখ্যা আরও বেশি। যাতায়াতের সুবিধার্থে অনেক স্থানেই স্থানীয়ভাবে রেলপথের উপর তৈরি করা হয়েছে যাতায়াতের পথ। হুস করে একটা মোটরসাইকেল বা একটা প্রাইভেট কার ঢুকে যায়, আপনারা একটু পরে যান, কেউ দাঁড়ায় কেউ ট্রেনে চলে যায়। আমরা একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছি। ঘরও আছে কিন্তু এখানে কোনো লোক নাই। আবার গেটম্যান থাকা রেল ক্রসিংগুলোতেও আছে নানা সীমাবদ্ধতা, কোথাও কোথাও ত্রুটিযুক্ত ব্যারিয়ার। ট্রেন আসতেই একজন গেটম্যানকে দুই পাশে অল্প সময়ের মধ্যে হাত ঘুরিয়ে ব্যারিয়ার নামাতে হয়। অনেক সময় পথচারীরা এসব সিগন্যাল না মেনেই পার হয়ে যান। এক জায়গায় ব্যারিয়ার ফিরে এসে অন্য জায়গায় যখন ব্যারিয়ার ফেলাতে হয় তখন অন্য গাড়িটা ঢুকাই দেয়। ট্রেন কাছে চলে আসছে, তারপর মানুষ দৌড় দিয়ে পার হয়। দুর্ঘটনা রোধে রেলগেটকে আধুনিকায়ন করার পাশাপাশি বিভিন্ন দফতরের চাহিদার প্রেক্ষিতেই গেট বাড়ানোর পরিকল্পনার কথা জানান রেলের কর্মকর্তা। উপর মহল থেকে সিদ্ধান্ত আসলে ওইসব ঝুঁকিপূর্ণ গেটে লোকবল ব্যারিয়ার এবং ঘরটর করার পরিকল্পনা বা আমরা এটা বাস্তবায়ন করতে পারি। রেলওয়ের দেওয়া তথ্য মতে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা রেলপথে গড়ে প্রতিদিন 10 জোড়া যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। দেখছেন জনপদ সময়। শীতার্ত মানুষকে সহায়তায় নারায়ণগঞ্জ ও খাগড়াছড়িতে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে 2000 মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এগুলো দেয়া হয় পূর্বাঞ্চল উপশহরের বিভিন্ন এলাকার দরিদ্র মানুষকে। এদিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে সেনাবাহিনী। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে আগুনে পুড়ল 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 3 দিনে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। বাড়ি যাওয়া হলো না ফায়ার ফাইটার নয়নের। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে গেল প্রাণ। গ্রামের বাড়ি রংপুরে মাতম। অপকর্মের নথি গায়েব করতেই অগ্নিকাণ্ড, দাবি সার্জিএসএস। এবং সংস্কারের পাশাপাশি দিতে হবে নির্বাচনের রোডম্যাপ। সরকারের প্রতি আহ্বান জামায়াতের আমিরের। বললেন ভারতে বসে এখনো ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী ও তার দোসররা। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।